friends. বলো। আচ্ছা, আজকে আমরা তোমার চ্যানেল মরফোলজির একটা পোর্শন শুরু করব। চ্যানেল মরফোলজিটা কি, সেটা হচ্ছে তোমার এই যে রিভারের বিভিন্ন ঘটনা কি কি ঘটছে তার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এই যে চ্যানেল মরফোলজির যে পোর্শন যা বা যে স্টাডিটা করে থাকি সেই জিনিসটা এখানে দেখবো। আর আজকে আমরা রিভার ট্রান্সপোর্টেশন, আমাদের ওই যে অনেকগুলো তোমার পর্যায় ছিল, সেটা হচ্ছে ওয়েদারিং, এরোশন, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন, ডিপোজিশন, তারপরে হচ্ছে তোমার এই এই যে ট্রান্সপোর্টেশনের যে প্রসেসটা, সেই ট্রান্সপোর্টেশনের প্রসেসটা তোমার মোস্ট অফ দা টাইম দেখা যায় যে তোমার রিভার ওয়াটার দিয়ে এই ট্রান্সপোর্টেশন প্রসেসটা তোমার সম্পন্ন হয়ে থাকে। সেই জন্য এটাকে স্পেশালি আমরা একটু পড়বো। আর সবচাইতে বড় কথা, এটার মধ্যে আরো অনেক জিনিস আছে যেটা হলো তোমার ইম্পর্ট্যান্ট। দ্যাটস ওয়াই আমরা এই রিভার ট্রান্সপোর্টেশন প্রসেসটা আলাদা করে পড়ছি। এটা হচ্ছে তোমার চ্যানেল মরফোলজির একটা অংশ। তো রিভার ট্রান্সপোর্টেশন প্রসেসটা কি? রিভার ট্রান্সপোর্টেশন প্রসেস হচ্ছে তোমার এখানে এজেন্ট যেটা কাজ করে থাকে, একটা তোমার সেডিমেন্ট বলো বা যে কোনো ধরনের অবজেক্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য তোমার এখানে যেই আহ, তোমার এজেন্টটা কাজ করে থাকে সেটা হচ্ছে তোমার রানিং ওয়াটার। রানিং ওয়াটারের মাধ্যমে একটা বস্তু আরেকটা জায়গা, এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার কি করতে পারে, ট্রান্সপোর্ট করতে পারে। এখন এই যে ট্রান্সপোর্ট কিভাবে হতে পারে বা এই ট্রান্সপোর্টেশন প্রসেসের মধ্যে আরো কিছু ঘটনা ঘটে থাকে, সেটা হচ্ছে তোমার ডেব্রিস। ডেব্রিস বলতে ওই যে নুড়ি পাথর বলো বা সেডিমেন্ট বলো, যাই কিছু বলো না কেন, এরা এক জায়গা থেকে আরেক জায়গায় এই যে রানিং ওয়াটার কি করে থাকে, ট্রান্সপোর্ট করে থাকে। আবার তোমার রানিং ওয়াটার কি করতে পারে, রানিং ওয়াটার হচ্ছে তোমার এই যে নদীর যে তলদেশটার কথা বলি, এই যে এই জায়গাটা তলদেশের কথা বলি, এই তলদেশে কি হয়, এই জায়গা থেকে তোমার অনেক সময় কি করে নিয়ে যায়, এখান থেকে তোমার পলিমাটি সরিয়ে নিয়ে যায়। সরিয়ে নিয়ে গেলে কি হয়, এই জায়গাটায় ডিপ্রেশন তৈরি হয়, মানে এর ডেপটা আস্তে আস্তে বাড়তে থাকে। মানে এই যে রানিং ওয়াটার কি করে, রানিং ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ইরোশনাল প্রসেসও এখানে ঘটে থাকে, যে এখান থেকে তোমার এই যে সয়েলটাকে সরিয়ে নিয়ে গিয়ে বা এখান থেকে যে কোনো ধরনের তোমার পাথর সরিয়ে নিয়ে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তখন কি হয়, তখন এই জায়গাটা একটা তোমার ডেপথের সৃষ্টি হয়। এরপরে আরো একটা কাজ করতে পারে, তারা হচ্ছে ডিপোজিশন প্রসেসেও তোমার সমানভাবে ভূমিকা পালন করে। ডিপোজিশনটা কিভাবে ঘটে, ডিপোজিশনটা এই যে এখান থেকে পলিমাটি সরিয়ে নিয়ে গেল, তো সারা জীবন তো সে বহন করতে থাকবে না, সে কোথাও না কোথাও গিয়ে কি করবে, কোথাও না কোথাও গিয়ে তোমার থেমে যাবে। তো যেখানে গিয়ে থামবে সেখানে ওই যে যেই মাটিটুকু বা যেই সয়েলটুকু অথবা যেই ম্যাটেরিয়ালটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়েছিল, সেটাকে কি করবে, সেটাকে আস্তে 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 ডিপোজিট করা শুরু করবে। তাহলে তোমার রিভার ট্রান্সপোর্টেশন যে প্রসেসটা, এটার সাথে অনেক কিছু সম্পর্কিত। কি কি সম্পর্কিত দেখো, এখানে তোমার ট্রান্সপোর্টেশন ঘটছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইরোশনও ঘটছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কি হচ্ছে, ডিপোজিশন প্রসেসও এখানে তোমার সমানভাবে ঘটে থাকছে। তো এই 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 হলো আমাদের কি রিভার ট্রান্সপোর্টেশন প্রসেস। এখন রিভার ট্রান্সপোর্টেশন প্রসেসের আমরা যদি সংজ্ঞা দেখি, তাহলে এখানে কি বলেছে দেখো, river transportation is the ability of a river to carry along the particles that a stream picks up directly from its own channel or that is supplied to it by slope wash, tributaries or mass movement। তো এখানে কি বলেছে, এখানে হচ্ছে একটা রিভারের তোমার ট্রান্সপোর্টেশনের, এক রিভার ট্রান্সপোর্টেশন যে জিনিসটা সেটা হচ্ছে একটা রিভারের তোমার পার্টিকেল গুলোর যে বহন করার ক্ষমতা। এবং এই পার্টিকেল গুলো কোথা থেকে আসতে পারে, পার্টিকেল গুলো তার নিজস্ব যে চ্যানেলে বা নিজস্ব যে জায়গায় সেখানে থাকতে পারে, অথবা এই যে স্লোপ ওয়াশের কারণে। স্লোপ ওয়াশ জিনিসটা কি, মনে করো এই যে দুইটা পাহাড়ের মধ্যে তোমার এই নদীটা আছে, এখন এই স্লোপ থেকে কিছু সয়েল তোমার এই নদীতে পড়তে পারে, তাই না? আবার এই স্লোপ থেকে কিছু সয়েল এখান থেকে পড়তে পারে। তো এই যে আদার স্লোপ ওয়াশের ফলে যে সয়েলটা আসলো বা স্লোপ ওয়াশের
ফলে যে ম্যাটেরিয়ালটা এই পার্টিকেলটা এখানে আসলো, আসার ফলে তারা কি হয়েছে, নদীর এই তলদেশে তারা জমা হয়েছে। এগুলোও কি হতে পারে, এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট ইজিলি হতে পারে। অথবা যে কোনো শাখা প্রশাখা থেকেও তোমার এখানে কি হতে পারে, এই পার্টিকেল গুলো আসতে পারে। অথবা ওই যে মাস মুভমেন্ট জিনিসটা কি বলো তো? কারণ মনে আছে মাস মুভমেন্টটা কি? মাস মুভমেন্টটা কি? হ্যালো? মাস ওয়াস্টিং অথবা মাস মুভমেন্ট জিনিসটা কি ছিল বলো তো? ম্যাম নদী ভাঙন ছিল। নদী ভাঙ্গন না। মাস ওয়াস্টিংটা কি ছিল? মাস ওয়াস্টিংটা ছিল কোনো হিলি রিজিয়ন থেকে বা কোনো স্লোপি একটা এরিয়া থেকে একটা বড় পার্টিকেল, মানে পার্টিকেল একটা বড় অংশ, মানে সেটা বেশ খানিক জুড়ে হতে হবে, সেইটুক পার্টিকেল যদি কি হয় তোমার মাটিতে ধসে পড়ে, তাহলে সেই ম্যাম জায়গায়। হচ্ছে পাহাড় ধস বা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, পাহাড় ধসের কথা যদি বলো, হ্যাঁ, সেটা ল্যান্ডস্লাইড এর মধ্যে চলে আসে। ওইরকম টাইপেরই আর কি, সেটাকে আমরা বলছি হচ্ছে মাস ওয়াস্টিং অথবা মাস মুভমেন্ট। তোমাদের তো কিচ্ছু মনে নাই দেখা যায়। আচ্ছা, এরপর আসো, এই যে রিভার ট্রান্সপোর্টেশন যে ঘটবে, সেটা কি বেশি ট্রান্সপোর্ট করতে পারবে রিভারটা, নাকি কম ট্রান্সপোর্ট করতে পারবে, নাকি মাঝে মিডিয়াম ভাবে ট্রান্সপোর্টেশন হবে? সেগুলো কার উপর ডিপেন্ড করছে? সেগুলো ডিপেন্ড করছে যে পার্টিকেলটা রিভারের ওয়াটারটা ট্রান্সপোর্ট করছে তার সাইজের উপর। সাইজ বড় হলে পার্টিকেল গুলো বেশি ট্রান্সপোর্টেশন পাওয়ারটা বেশি হবে, নাকি সাইজ ছোট হলে ট্রান্সপোর্টেশন পাওয়ারটা বেশি হবে বলো তো? রিভার ওয়াটারে মানে বড় পার্টিকেলকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা ইজি, নাকি হচ্ছে তোমার ছোট পার্টিকেল গুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা ইজি? ম্যাম ছোট ছোট পার্টি। পার্টিকেল গুলোকে মুভ করা ইজি। হ্যাঁ, ছোট পার্টিকেল গুলোকে মুভ করা ইজি। সো সেখানে দেখা যায় রিভারে ওয়াটারে ট্রান্সপোর্টেশন পাওয়ার যে করার যে ক্ষমতা, সেটা বেশি হয়ে থাকে। এরপর আসো ভলিউম অফ টোটাল লোড। এখন টোটাল লোড এর ভলিউমের উপরও এখানে ডিপেন্ড করছে। এখন লোড জিনিসটা কি সেটা তো তোমরা জানো না। লোড জিনিসটা একটু পড়ে আসি, সেটা হচ্ছে দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে, অবশ্যই ডেফিনেশন গুলো তোমাদেরকে কি করতে হবে, পড়তে হবে। লোড যে কথাটা বলেছে সেটা হচ্ছে আহ, একটা নির্দিষ্ট সময়ে, এখানে দেখো একটা নির্দিষ্ট সময়ে রিভার ওয়াটারে যতখানি ম্যাটেরিয়াল ক্যারি করতে পারে সেটাকে আমরা বলছি হচ্ছে তার লোড। একটা নির্দিষ্ট টাইমে, সার্টেন টাইমে তোমার একটা রিভারের ওয়াটার বা একটা রিভার কতখানি ম্যাটেরিয়াল কি করতে পারছে, ক্যারি করতে পারছে, তো সেটাকে আমরা বলছি হচ্ছে তার লোড, মানে ধারণ ক্ষমতা আর কি, সেইটুকুকে আমরা বলছি হচ্ছে তার লোড। এখন লোড বেশি হলে তোমার ম্যাটেরিয়াল বেশি পাস করবে বা তোমার ক্যারি করার ক্ষমতা বেশি হবে, না লোড কম হলে ম্যাটেরিয়াল পাস করার ক্ষমতা বেশি হবে বলো তো? মানে ম্যাম লোড কম হলে। লোড কম হলে কি ট্রান্সপোর্টেশন পাওয়ার বেশি হবে না কম হবে? বেশি হবে ম্যাম। হ্যাঁ, বেশি হবে। কম হলে বেশি হবে, কারণ আহ, কম পার্টিকেলকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায়, কিন্তু বেশি যদি হচ্ছে পার্টিকেল থাকে তাহলে সেটাকে কি রিভার ওয়াটার ট্রান্সপোর্ট করতে একটু সময় লাগবে। আচ্ছা, এরপরে আসো ভেলোসিটি অফ রিভার। রিভারের ভেলোসিটির উপর ডিপেন্ড করেও তোমার কি হয়, এই ট্রান্সপোর্টেশন পাওয়ারটা ডিপেন্ড করে। যদি ভেলোসিটি বেশি হয় তাহলে ট্রান্সপোর্টেশন পাওয়ারটা বেশি হবে নাকি কম হবে বলো তো? বেশি কম। বেশি বেশি হবে। হবে। ভেলোসিটি বেশি মানে তার শক্তিও বেশি, ক্ষমতাও বেশি, সে বেশি বেশি ম্যাটেরিয়াল কি করতে পারবে, এক জায়গা থেকে আরেক জায়গায় অতি দ্রুত পাস করে যেতে পারবে। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার কিছু ফ্যাক্টর যার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে রিভারের যে ট্রান্সপোর্টেশন পাওয়ারটা সেটা নির্ভর করছে।
এরপর আসো আমরা হচ্ছে ক্যাপাসিটি জিনিসটা কি। ক্যাপাসিটি হচ্ছে তোমার আহ, আহ, মনে করো কি বলেছে দেখো, দ্য টোটাল অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল এ রিভার ইজ ক্যাপাবল অফ ক্যারিং আন্ডার এনি গিভেন সেট অফ কন্ডিশন ইজ কল্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য রিভার। ক্যাপাসিটি মানে কি, একটা উম ধারণ ক্ষমতা। কার ধারণ ক্ষমতা? রিভারের ধারণ ক্ষমতা। যতটুকু লোড সে আসলে ধারণ করতে পারে একটা নির্দিষ্ট কন্ডিশনে, মানে তোমার কন্ডিশনটা তো আর ফেভারেবল থাকতে হবে। যেমন রিভারের ওয়াটারটা খুব বেশি খরস্রোতা হওয়া যাবে না। যদি বেশি তোমার স্রোত বা ভেলোসিটি বেশি হয় রিভার ওয়াটারের, তাহলে সেই জায়গায় কি হবে না, সেই জায়গায় তো তোমার কোনো লোডই জমবে না। সেখানে কি হবে, লোড আসবে, তারপরে সেখান থেকে আবার কি হয়ে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করে যাবে। সো দেখা যাবে কিছু ফেভারেবল কন্ডিশনকে যখন মিট করছে, তারপরে সেই রিভারটা কতটুকু পরিমাণ তোমার আহ, এই যে লোডটাকে ধারণ করতে পারছে বা কতটুকু পরিমাণ ম্যাটেরিয়ালকে সে ধারণ করতে পারছে, তার ক্যাপাবিলিটিটাকেই আমরা বলছি হচ্ছে কি, তার ক্যাপাসিটি। এখন ক্যাপাসিটিটা হচ্ছে তোমার এই যে ক্যাপাসিটিকে ধরে নেই যে রিভারের ভেলোসিটি তোমার থার্ড পাওয়ারের প্রপোর্শন। মানে ভেলোসিটি বাড়লে কি ক্যাপাসিটি বাড়বে এরকম টাইপের, আর ভেলোসিটি কমলে ক্যাপাসিটি কমবে। ঠিক আছে, এটার কারণ হচ্ছে, এটার কারণ হলো তোমার মনে করো ভেলোসিটি যদি বাড়ে তাহলে সেই জায়গায় যেমন ম্যাটেরিয়াল গুলো সরেও যাবে, সেখানে ম্যাটেরিয়াল গুলো আনাটাও সেখানে ইজিয়ার হবে। তো এই এই সমানুপাতিক এই তোমার প্রপোর্শনে কি হয়, ক্যাপাসিটি গুলো ভ্যারি করে একটা রিভারে। এরপর আসো কম্পিটেন্স। কম্পিটেন্স জিনিসটা হচ্ছে জাস্ট রিভারের পার্টিকেল গুলো যে জমা হচ্ছে তার সাইজের উপর ডিপেন্ড করে। মানে একটা রিভার সর্বোচ্চ যেই সাইজের পার্টিকেলকে সে ক্যারি করতে পারে সেটাকেই বলা হয়ে থাকে তার কম্পিটেন্স। বোঝা গিয়েছে যে তোমার একটা রিভারের মধ্যে কি অনেক ছোট বড় মাঝারি অনেক ধরনের পার্টিকেল থাকতে পারে, তার সবচাইতে বড় যেই সাইজের পার্টিকেল সে কি করতে পারে, ক্যারি করতে পারে, সেটাকেই বলছে হচ্ছে তার কম্পিটেন্স। আর কম্পিটেন্সটা কি, কম্পিটেন্সটা হচ্ছে তোমার রিভারের এই যে পার্টিকেল যে ক্যারি করতে পারে তার ডায়ামিটারের আর ভেলোসিটির মধ্যে সম্পর্কটা কিরকম, স্কোয়ার বা সমানুপাতিক, ভেলোসিটি স্কোয়ারের সমানুপাতিক। মানে ভেলোসিটি বাড়লে বেশি বড় সাইজের পার্টিকেল ক্যারি করতে পারবে, ভেলোসিটি কমলে ছোট সাইজের পার্টিকেলকে কি করতে পারবে, ক্যারি করতে পারবে। আচ্ছা, এখন আসো ওই যে লোডের কথা বললাম। আচ্ছা, লোড জিনিসটা কি? এট এ টাইম যে রিভারে যে টোটাল ম্যাটেরিয়ালস থাকে ওটার লোড। ওটাই হচ্ছে লোড, এক্স্যাক্টলি, হ্যাঁ ও ঠিক বলেছে। তো এই যে লোড গুলো বিভিন্ন ধরনের হতে পারে। কি কি ধরনের হতে পারে একটু দেখে নিই আমরা। দেখো, লোড গুলো তোমার এই যে তিন ধরনের লোড হতে পারে। একটা হচ্ছে ডিসলভ লোড, একটা হচ্ছে তোমার সাসপেন্ডেড লোড, আর একটা হচ্ছে তোমার বেড লোড। বেড লোড আবার বিভিন্ন ভাবে থাকতে পারে। তো ডিসলভ লোডটা কি, ডিসলভ হওয়া মানে কি বলতো? আচ্ছা, ডিসলভ হওয়া মানে কি বলতো? এই যে ডিসলভ, ডিসলভ এটার মানে কি? সলিড পার্টিকেল গুলো লিকুইডের সাথে মিশে যায়। হ্যাঁ, লিকুইডের সাথে মিশে থাকে। ওকে ফাইন। যখন সলিড পার্টিকেল গুলো লিকুইডের সাথে মিশে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি সেই ম্যাটেরিয়াল গুলোকে সলিউবল ম্যাটেরিয়াল। মানে পানির সাথে সে ইজিলি কি করছে, একটা সলিউশন তৈরি করে ফেলে। তো এই যে এই সলিউশন পানির সাথে তৈরি করলো এই ম্যাটেরিয়াল গুলো, তাহলে এরা কোন অবস্থায় থাকে, এই টাইপের লোড গুলো? এই টাইপের লোড গুলো হচ্ছে তোমার সলিউশন অবস্থায় থাকে। কি ফর্মে? আয়নিক ফর্মে। হয় ক্যাটায়ন অবস্থায় থাকে, না হয় অ্যানায়ন অবস্থায় থাকে। আর তোমার হচ্ছে এই যে ডিসলভ লোড কি কি কিসের কিসের উপর ডিপেন্ড করে, কতখানি থাকবে সেটা হচ্ছে ক্লাইমেটের উপর ডিপেন্ড করবে,
তারপর কোন সিজন তার উপর ডিপেন্ড করবে, তারপর হচ্ছে তোমার জিওলজিক্যাল যে সেটিংটা আছে তার উপর ডিপেন্ড করে কতখানি লোডটা বেশি থাকবে না কম থাকবে সেগুলোর উপর ডিপেন্ড করে। তো এটাই হচ্ছে তোমার ডিজলভ লোড। ডিজলভ লোডটা কিছুই না, জাস্ট হচ্ছে তোমার সলিউবল কিছু পার্টিকেল কি অবস্থায় থাকে, সলিউশন অবস্থায় বা আয়নিক অবস্থায় তোমার এই যে রিভার ওয়াটারের সাথে থাকে, সেজন্য এটাকে আমরা বলছি হচ্ছে ডিজলভ লোড। এরপর আসো সাসপেন্ডেড লোড। সাসপেন্ডেড লোড জিনিসটা কি? সাসপেন্ডেড মানে কি? ভাসমান অবস্থায় থাকে। তো যেই তোমার লোড গুলো তোমার ভাসমান অবস্থায় থাকছে বা সেডিমেন্ট আকারে থাকছে, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি সাসপেন্ডেড লোড। এখন এই যে সাসপেন্ডেড লোডটা ডিপেন্ড করে যে কতখানি থাকবে না থাকবে, সেটা কার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে সাসপেন্ডেড অবস্থায় থাকতে গেলে রিভার ওয়াটারটা তোমার যে স্রোত সেটা কি খুব বেশি হতে হবে নাকি কম হতে হবে বলো তো? মানে সাসপেন্ডেড অবস্থায় থাকতে গেলে সেই রিভারের ওয়াটারের মধ্যে কি টার্বুলেন্স বেশি থাকলে ভালো নাকি টার্বুলেন্স কম থাকলে ভালো? আমি কম থাকলে ভালো। কম থাকলে ভালো, হ্যাঁ। সাসপেন্ডেড লোডটা ডিপেন্ড করবে তার হচ্ছে তোমার কার উপর, টার্বুলেন্স, ওয়াটারের টার্বুলেন্সের উপর। এখন ওয়াটারের টার্বুলেন্স যদি বেশি হয় তাহলে এই লোডের পরিমাণ, সাসপেন্ডেড লোডের পরিমাণ কম হয়ে যাবে। আর আরেকটা জিনিস ডিপেন্ড করে সেটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, মানে ভেলোসিটি শেষ পর্যন্ত, মানে রিভারের শেষ পর্যন্ত যে ভেলোসিটিটা থাকে সেটা ভেলোসিটি বেশি হলে অ্যাকচুয়ালি সাসপেন্ডেড লোডের পরিমাণ কমে যায়। আর হচ্ছে ভেলোসিটি কম হলে, মানে রানিং ওয়াটারের ভেলোসিটি কম হলে সাসপেন্ডেড লোডের পরিমাণও বেড়ে যায়। আচ্ছা, এখন আসো বেড লোড। বেড লোডটা কি? বেড লোড হচ্ছে যেই সকল সলিড পার্টিকেল গুলো রিভারের তলদেশ বরাবর থাকে, বেড বা তলদেশ বরাবর তোমার যে পার্টিকেল গুলো থেকে থাকে সেগুলোকে আমরা বলছি হচ্ছে তোমার কি বেড লোড। এখন এই বেড লোড গুলোকে আবার কয়েক ভাবে তারা কি করতে পারে, এই রিভারের তলদেশে মুভ করতে পারে। মুভ করার মধ্যে কিরকম ভাবে মুভ করতে পারে, একটা হচ্ছে সল্টেশন অথবা রোলিং অথবা স্লাইডিং, এইভাবে সে কি করতে পারে, সে মুভ করতে পারে। এখন সল্টেশন জিনিসটা কি? সল্টেশন জিনিসটা হচ্ছে তোমার এই যে পার্টিকেল গুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি কিভাবে যায়, জাম্প করে করে চলে যায়, তখন সেই প্রসেসকে বা সেই লোডের মুভমেন্টের প্রসেসটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি সল্টেশন প্রসেস। এখন সল্টেশন প্রসেসটা কিভাবে ঘটে থাকে, সেটা হচ্ছে তোমার যখন এই পানির মধ্যে টার্বুলেন্স খুব বেশি হবে, মানে তোমার ঘূর্ণন খুব বেশি হবে, তখন কি হয়, তখন এই পার্টিকেল গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি জাম্প করে করে কি করতে পারে, মুভ করতে পারে। এরপর আসো রোলিং অথবা স্লাইডিং যে জিনিসটা। রোলিং কি? রোলিং হচ্ছে জাস্ট গড়ায় গড়ায় এই জাম্প করে যাওয়া না, একটা পার্টিকেল আরেকটা এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয়ে যাবে, গড়ায় গড়ায় সামনের দিকে আগাতে থাকবে, সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার রোলিং অথবা স্লাইডিং। এখন স্লাইডিং জিনিসটাও কি? স্লাইডিং জিনিসটাও এই তলদেশ বরাবর কি করে এরকম স্লাইড করে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে পারে, মুভ করতে পারে। তো এটাকেই আমরা বলছি, বা গড়ায় গড়ায় যে মুভ করাটা সেটাকে আমরা বলছি রোলিং অথবা স্লাইডিং। তো এই পরিস্থিতিতে বা এভাবে তোমার কি হতে পারে, এই বেড লোড গুলো তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের অল্প একটু টপিক, সেটা হচ্ছে তোমার এই যে রিভার ট্রান্সপোর্টেশন জিনিসটা কি, আর রিভার ট্রান্সপোর্টেশনের মধ্যে এই যে লোড, ক্যাপাসিটি, কম্পিটেন্স, আর হচ্ছে তোমার লোডের যে ক্লাসিফিকেশনটা, সেই জিনিসগুলো আমরা একটু দেখলাম।